এটি প্রশান্ত মহাসাগরের মাঝে এমন একটি দ্বীপ যেখানে একসময় হাজার হাজার ইঁদুর আর লক্ষ লক্ষ পেঙ্গুইন একসাথে বাস করত। কিন্তু তখন কেউ কল্পনাও করতে পারেনি এই ঘটনাটা একদিন কতটা ভয়ঙ্কর রূপ নেবে। শুরুর দিকে এই ছোট্ট দ্বীপে কি ঘটছে সেদিকে কেউই তেমন নজর দেয়নি, সবকিছু যেন স্বাভাবিকই ছিল। কিন্তু ধীরে ধীরে বিজ্ঞানীরা বুঝতে শুরু করেন এখানে এমন এক পরিবেশগত বিপর্যয় ঘটছে যা তাদের কল্পনারও বাইরে। এটা ছিল এমন এক পরিস্থিতি যেখানে প্রকৃতির স্বাভাবিক নিয়মই ভেঙে পড়েছিল। আর যখনই মানুষ প্রকৃতির সাথে এইভাবে হস্তক্ষেপ করে তার ফল কতটা ভয়াবহ হতে পারে তার বাস্তব উদাহরণ হয়ে ওঠে এই দ্বীপ। সেখানকার মানুষ নিজের চোখেই দেখেছে কিভাবে বদলে গেছে সবকিছু। কিন্তু প্রশ্ন হলো, এই হাজার হাজার ইঁদুরদের অবশেষে কি হয়েছিল? তারা কি বেঁচে থাকতে পেরেছিল নাকি ধ্বংস হয়ে গিয়েছিল? এবং এখানে প্রকৃতির কি এমন বিপর্যয় নেমে এসেছিল? চলুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি এই গোপন দ্বীপের সেই মর্মান্তিক ঘটনার পুরো সত্য। অস্ট্রেলিয়ার দক্ষিণ মহাসাগরের মাঝে অবস্থিত ম্যাকুয়ারি আইল্যান্ড একটি ছোট্ট দূরবর্তী আর দেখতে খুব সুন্দর দ্বীপ। কিন্তু এই শান্ত দ্বীপের অন্ধকার ইতিহাস শুরু হয় 1810 সালে, যখন কিছু নাবিক প্রথম এটি আবিষ্কার করে। সেই সময় দ্বীপটি ছিল পেঙ্গুইন আর সিলদের জন্য একেবারে স্বর্গের মতো। এখানে তাদের কোনো প্রাকৃতিক শিকারী ছিল না, তাই তারা নিশ্চিন্তে বাস করতে পারত। চারপাশে অসংখ্য গাছপালা আর ঘন ঘাসে ভরা এই দ্বীপ ছিল তাদের নিরাপদ আশ্রয়। কিন্তু ধীরে ধীরে ইউরোপ থেকে আসা শিকারীরা এখানে আসতে শুরু করে। সিলের মাংস আর চামড়ার লোভে তারা নির্বিচারে শিকার চালাতে থাকে। শুধু সিল নয়, তারা পাখি আর পেঙ্গুইনও শিকার করতে শুরু করে। ফলে 1918 সালের মধ্যে এই দ্বীপের সিল প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে চলে যায়। তবে আসল বিপদ তখনও শুরু হয়নি। শিকারীদের জাহাজের সঙ্গে অজান্তেই এই দ্বীপে চলে আসে ইঁদুর। জাহাজ তীরে ভিড়লেই তারা নেমে পড়তো আর দ্রুত ছড়িয়ে পড়তো গোটা দ্বীপ জুড়ে। শুরুতে কেউ এই ছোট্ট প্রাণীগুলিকে গুরুত্ব দেয়নি, কিন্তু অল্প সময় পরিস্থিতি বদলে যায়। ইঁদুরগুলি নতুন পরিবেশে খুব স্বাভাবিকভাবেই মানিয়ে নেয় এবং অবিশ্বাস্য গতিতে বংশবৃদ্ধি করতে থাকে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তাদের সংখ্যা বেড়ে যায় হাজারে হাজারে। যেহেতু তাদেরকে শিকার করার মতো কোনো প্রাণী এই দ্বীপে ছিল না, তাই তাদের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধীরে ধীরে পুরো দ্বীপটাই ইঁদুরে ভরে ওঠে। তারা পাখিদের বাসায় ঢুকে ডিম আর বাচ্চা নষ্ট করে দিত। আগে যেসব পাখি নিশ্চিন্তে মাটিতে বাসা বানাতো, তারা কখনো এমন বিপদের মুখোমুখি হয়নি, তাই সহজেই ইঁদুরদের শিকার হয়ে পড়তো। শুধু পাখি নয়, ইঁদুররা ফল, ফুল, বীজ সবকিছুকেই নষ্ট করে দিত। ফলে নতুন গাছপালা আর জন্মাতে পারছিল না। ধীরে ধীরে দ্বীপের সবুজ প্রকৃতি হারিয়ে যেতে থাকে। শুরুতে শিকারী মানুষেরা এই পরিবর্তনটা বুঝতে পারেনি, কিন্তু যখন তারা দেখে তাদের আনা খাবারও ইঁদুর নষ্ট করে দিচ্ছে আর চারিদিকে পাখি প্রায় নেই, তখন তারা বিপদের গুরুত্ব বুঝতে পারে। এই সমস্যা সমাধানের জন্য তারা এই দ্বীপে কিছু বিড়াল ছাড়া সিদ্ধান্ত নেয়। ভেবেছিল বিড়াল ইঁদুরকে শিকার করবে এবং সবকিছু ঠিক করে দেবে। কিন্তু এখানেই শুরু হয় দ্বিতীয় বিপর্যয়। বিড়ালরা ইঁদুর না ধরে সহজ শিকার হিসেবে পাখিদেরকেই বেছে নিত। তারা পাহাড়ি পাথরে উঠে পাখির বাসা ভেঙে ফেলতো এবং সহজেই তাদের ধরে খেয়ে ফেলতো, কারণ ইঁদুর ধরার চেয়ে পাখি ধরা অনেক সহজ ছিল তাদের কাছে। ধীরে ধীরে এই দ্বীপে একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে পরিস্থিতি যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর বিড়ালের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। প্রতি বছর এই বিড়ালগুলি প্রায় 60,000 সামুদ্রিক পাখি মেরে ফেলতো। এর ফলে অসংখ্য পাখির প্রজাতি এই দ্বীপ থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে একসময় পুরো দ্বীপ যেন শুধু ইঁদুর আর বিড়ালের রাজত্ব ছিল। কিন্তু এখানেই শেষ নয়, এরপর শুরু হয় আরো এক ভয়ঙ্কর সমস্যা। সেই সময় দীর্ঘ সমুদ্র যাত্রায় নাবিকরা খাবারের জন্য সঙ্গে করে খরগোশ নিয়ে আসতো। একইভাবে ইউরোপীয় শিকাররাও এই দ্বীপে খরগোশ ছেড়ে দেয়, এই ভেবে যে তারা বাড়তে থাকলে ভবিষ্যতে খাবারের অভাব হবে না। কিন্তু এই দ্বীপে খরগোশ নিয়ন্ত্রণ করার মতো কোনো শিকারী প্রাণী ছিল না। ফলে ইঁদুর আর বিড়ালের সঙ্গে সঙ্গে খরগোশের সংখ্যাও দ্রুত গতিতে বাড়তে থাকে। ধীরে ধীরে খরগোশগুলি ছোট গাছপালা আর ঝোপঝাড় খেতে শুরু করে। এই ঝোপঝাড়েই অ্যালবাট্রস পাখিরা বাসা বানাতো এবং নিজেদের লুকিয়ে রাখতো। কিন্তু গাছপালা নষ্ট হয়ে যাওয়ায় তারা সহজেই বিড়ালের শিকার হয়ে পড়তো। শুধু তাই নয়, খরগোশগুলি দ্বীপের সবুজ ঘাসও খেয়ে ফেলতে থাকে। ধীরে ধীরে পুরো দ্বীপটাই প্রায় মরুভূমির মতো হয়ে যায়। একসময় এই দ্বীপ দেখতে গলফ মাঠের মতো হয়ে গিয়েছিল। খরগোশ শুধু গাছপালা খেত না, ছোট গাছের শিকড় পর্যন্ত খুঁড়ে খেয়ে ফেলতো এবং মাটির নিচে গর্ত করে বাসা বানাতো। এর ফলে মাটি দুর্বল হয়ে পড়তো এবং ধীরে ধীরে ভূমিধস ও মাটি ক্ষয়ের মতো সমস্যা দেখা দিয়েছিল।
এই ভূমিধসে অনেক সময় পাখির বাসাও ধ্বংস হয়ে যেত। 2006 সালে দ্বীপের পূর্ব দিকে একটি বড় ভূমিধস হয়, যেখানে অসংখ্য পেঙ্গুইন চাপা পড়ে মারা যায়। অন্যদিকে ইঁদুর মারার জন্য আনা বিড়ালগুলি পাখি ও খরগোশ শিকার করেই সহজে খাবার পেয়ে যাচ্ছিল, যে কারণে তাদের সংখ্যাও দ্রুত বাড়তে থাকে। কিন্তু খরগোশের বংশবৃদ্ধি ছিল আরো দ্রুত। মাত্র 1 মাসে 6 থেকে 12টি খরগোশেরা বাচ্চা দেয় এবং 4 মাসের মধ্যেই তারা পূর্ণ বয়স্কে পৌঁছে যায়। ফলে কয়েক বছরের মধ্যেই খরগোশের সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে যায়। এখন এই 3টি প্রাণী, ইঁদুর, বিড়াল আর খরগোশ মিলে পুরো দ্বীপের পরিবেশ ধ্বংস করে দিচ্ছিল। ধীরে ধীরে সবুজ ঘাস, গাছপালা প্রায় পুরোপুরি হারিয়ে যায়। পাখিরাও এই দ্বীপে আসা বন্ধ করে দেয়। প্রায় 15 থেকে 20টি পাখির প্রজাতি হঠাৎ করেই সেই সময় হারিয়ে গিয়েছিল। এক সময় জীববৈচিত্র্যে ভরা এই দ্বীপ তখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবশেষে যখন সরকার এই ভয়াবহ পরিস্থিতির কথা জানতে পারে, তখন তারা সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক এই দ্বীপের হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে হবে। অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার সরকার একসাথে কাজ শুরু করে এবং প্রথম পদক্ষেপ হিসেবে দ্বীপ থেকে বিড়াল সরানোর সিদ্ধান্ত নেয়। চারিদিকে ফাঁদ পেতে একে একে সব বিড়াল ধরা হয় এবং দ্বীপ থেকে সরিয়ে নেওয়া হয়। মাত্র 2 বছরের মধ্যেই প্রায় 5000টি বিড়ালকে গুলি করে মারা হয়েছিল। কিন্তু বিড়াল চলে যেতেই নতুন সমস্যা সামনে আসে। হঠাৎ করে খরগোশের সংখ্যা ভয়ঙ্করভাবে বাড়তে থাকে। এই খরগোশগুলি পুরো দ্বীপের প্রায় 70% ঘাস আর গাছপালা খেয়ে ফেলেছিল। এই সমস্যা আগের চেয়ে মারাত্মক হয়ে দাঁড়ায়। এরপর অস্ট্রেলিয়া ও তাসমানিয়া সরকার আবারও একটি বড় মিশন শুরু করে। এই মিশনের মোট খরচ ছিল প্রায় $24 মিলিয়ন। মূল লক্ষ্য ছিল এই দ্বীপ থেকে ইঁদুর ও খরগোশকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া। প্রথমে তারা খরগোশকে টার্গেট করে। বিজ্ঞানীরা এক অভিনব পদ্ধতি বের করেন, কারণ খরগোশ গাজর খেতে খুব পছন্দ করত। তাই গাজরের মধ্যে এক ধরনের ভাইরাস মিশিয়ে দেওয়া হয়, যার নাম হেমোরেজিক ডিজিজ ভাইরাস। খরগোশগুলি সেই গাজর খাওয়ার পর ভাইরাসটি দ্রুত তাদের শরীরে ছড়িয়ে পড়ত এবং ধীরে ধীরে তারা মারা যেত। এই পদ্ধতিটি ব্যাপকভাবে কাজ করেছিল, যার কয়েক দিনের মধ্যেই প্রায় 80% খরগোশ মারা যায়। তবুও কিছু খরগোশ আর অসংখ্য ইঁদুর তখনও বেঁচে ছিল। তাদের সম্পূর্ণভাবে শেষ করতে বিজ্ঞানীরা আরেকটি বড় পরিকল্পনা করে। হেলিকপ্টারের মাধ্যমে পুরো দ্বীপে যেসব জায়গায় পেঙ্গুইন ও সিল থাকে সেগুলিকে বাদ দিয়ে প্রায় 300 টন বিষ ছড়িয়ে দেওয়া হয়, যার প্রভাব ছিল ভয়ঙ্কর। অসংখ্য ইঁদুর এবং বেঁচে থাকা খরগোশ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই অভিযান শীতকালে চালানো হয়, কারণ তখন অনেক পাখি অন্য জায়গায় চলে যায়। এতে করে পাখিদের ক্ষতির সম্ভাবনা কম থাকে। পাশাপাশি একটি দল নিয়মিত মৃত প্রাণীগুলি সংগ্রহ করত, যাতে কোনো পাখি বিষাক্ত মৃতদেহ খেয়ে অসুস্থ না হয়ে পড়ে। তারপরও কিছু ইঁদুর ও খরগোশ লুকিয়ে বেঁচে ছিল। তাদের খুঁজে বের করতে বিশেষভাবে প্রশিক্ষিত কিছু কুকুর আনা হয়। এই কুকুরগুলি শুধু ইঁদুর ও খরগোশের গন্ধ শনাক্ত করতে পারত, কিন্তু পেঙ্গুইন বা সিলকে তারা করত না। কুকুরগুলি একে একে তাদের লুকিয়ে থাকা জায়গা খুঁজে বের করত, আর বিজ্ঞানীরা তাদের শেষ করে দিত। অবশেষে কয়েক বছরের চেষ্টার পর এই দ্বীপ থেকে ইঁদুর ও খরগোশ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়। দীর্ঘ লড়াইয়ের পর 2014 সালে ঘোষণা করা হয় ম্যাকুয়ারি আইল্যান্ড এখন ইঁদুর ও বিড়াল মুক্ত। একসময় যে দ্বীপ প্রায় মরুভূমিতে পরিণত হচ্ছিল, সেখানে আবারও সবুজ এবং প্রাণ ফিরে আসে। এমনকি হারিয়ে যাওয়া পাখিরাও ধীরে ধীরে আবার ফিরে আসতে শুরু করে। মানুষ যদি শুরুতেই এই ভুলগুলি না করত, তাহলে কি সুন্দর দ্বীপটা কখনো এমন বিপর্যয়ের মুখে পড়তো এবং এমন অমানবিক কাজ মানুষের করতে হতো? আমাদের আজকের পৃথিবীতে আমরা কি এখনো সেই একই ভুলগুলি করে চলেছি? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।